গ্রাফিতি বা দেয়াল লিখন নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবিরের ভিতরে একটা সমস্যা সৃষ্টি হয়েছিল, সেটা নিয়ে আমরা প্রশ্ন করতে গিয়েছি। তো তারা তখন বলা শুরু করে, প্রথমে তারা আমাদেরকে আইডেন্টিফাই করে যে আমরা বহিরাগত, যেখানে কিনা আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা ক্যাম্পাস করেসপন্ডেন্ট। তারা আমাদের কাছে পরিচয় জানতে না চেয়ে তারা নিজেরা দাবি করে বসে যে এরা বহিরাগত, এরা এখানে কেন এসেছে, এটা হলের ইন্টারনাল ম্যাটার, এখানে তারা থাকতে পারবে না। আচ্ছা, জি অবশ্যই আমরা আমাদের দায়িত্ব পালন করার জন্য আমরা ক্যাম্পাস সাংবাদিক, আপনারা জানেন আমরা যে কোনো অথরিটির রুমে আমরা পারমিশন নিয়ে প্রবেশ করি এবং অথরিটিকে আমরা অ্যাকাউন্টেবল করার চেষ্টা করি, তাদেরকে আমরা প্রশ্ন করার চেষ্টা করি যে কী হয়েছে। সেই দায়িত্বের জায়গা থেকে আমরা গিয়েছিলাম ডক্টর মিজানুর রহমান স্যার, যে কিনা ওই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের হাউস টিউটর, তাকে প্রশ্ন করতে যে স্যার আসলে এখানে কী ঘটেছে। কারণ ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন ওখানে একটা জটলা তৈরি হয়েছিল এবং ওখানে একটা সমস্যাপূর্ণ তৈরি হয়েছিল এই যে গ্রাফিতি বা দেয়াল লিখন নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবিরের ভিতরে একটা সমস্যা সৃষ্টি হয়েছিল, সেটা নিয়ে আমরা প্রশ্ন করতে গিয়েছি। তো তারা তখন বলা শুরু করে, প্রথমে তারা আমাদেরকে আইডেন্টিফাই করে যে আমরা বহিরাগত, যেখানে কিনা আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা ক্যাম্পাস করেসপন্ডেন্ট। তারা আমাদের কাছে পরিচয় জানতে না চেয়ে তারা নিজেরা দাবি করে বসে যে এরা বহিরাগত, এরা এখানে কেন এসেছে, এটা হলের ইন্টারনাল ম্যাটার, এখানে তারা থাকতে পারবে না। তখন আমরা বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করি আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা ঢাকা সাংবাদিক সমিতি থেকে এসেছি, আমরা আমাদের দায়িত্ব পালন করতে এসেছি। তারা কোনোভাবে আমাদের কথা শুনে নেই, খুবই উগ্র অশালীন কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করা হয়, উগ্রভাবে আমাদের দিকে দুই একজন তেরে পর্যন্ত আসে মারার জন্য। কোনোভাবে সেটা হয়তো বা তাদের যারা সিনিয়র লিডার ছিল সেটা সামাল দিয়েছে। এবং আমরা যেটা দেখতে পাই যে ওখানে যে হল প্রশাসনের যে হাউস টিউটর ছিলেন, সম্মানিত হাউস টিউটর ছিলেন, তাদের আসলে কোনো ভূমিকা ছিল না, তারা তাদেরকে কন্ট্রোল করতে পারে। তিনি তো এমনটা বলতে পারতো যে আমরা এই বিষয়ে সতর্ক থাকবো এবং আমরা আশ্বাস দিচ্ছি এ ধরনের ঘটনা ঘটবে না, কিন্তু আমি ধরে নিচ্ছি সে প্র্যাকটিক্যাল ওয়েতেই বলেছে, কারণ কি না তার নিজের নলেজে ওটা আছে যে সে কন্ট্রোল করতে পারছে না তার দলের নেতাকর্মীতে, এবং সেই পরিপ্রেক্ষিতে সেই কথাটা বলেছে যে এমন ঘটনা আরও ঘটবে এবং তখন আমরা এখানে বসে এই বিষয়ে আলোচনা করব। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এই ঘটনা কেন ঘটবে, বরং তাদের তো এই বিষয়ে সতর্ক হওয়া ছিল। একজন রাজনীতিবিদের তাদের একটা নির্দিষ্ট কোড অফ কন্ডাক্ট থাকা উচিত, যে একজন সাংবাদিকের সাথে তার বিহেভিয়ার করবে বা পুরো রাজনৈতিক কর্মী বা নেতা হিসাবে সকল মানুষের সাথে তারা কীভাবে বিহেভিয়ার করবে, এটা তো তাদের একটা কোড অফ কন্ডাক্ট থাকা উচিত, কিন্তু সেটা তাদের নেই। এবার হচ্ছে গিয়ে এই যে মবের গ্রুপটা, মবটা কি উদ্দেশ্য প্রণোদিত হয় নাকি? আপনারা নিয়মিত আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাতায়াত করেন, আপনারা জানেন এই মবের বিষয়টা, এটা যে শুধুমাত্র একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের ক্ষেত্রে ঘটে এরকম না, এটা বর্তমানে এখন পুরো দেশেরই একটা কালচারে পরিণত হয়েছে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত এটা ঘটছে। সেটা আপনি জাতীয়তাবাদী ছাত্রদল বলেন, ইসলামী ছাত্র শিবির বলেন, বামপন্থী যত সংগঠন আছে, ছাত্রশক্তির সকল দলের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এবং এক্ষেত্রে ব্যর্থতার জায়গা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের, তারা এটা কন্ট্রোল করতে পারছে না। যতগুলো রাজনৈতিক দল আছে সেখানে যে সিনিয়র লিডারশিপ, তারা এটাকে কন্ট্রোল করতে পারছে না। এবং নবাগত যে নবীন শিক্ষার্থীরা আসছে, আমার মনে হয় তাদের ভিতরে এই কোড অফ কন্ডাক্টের অভাব আছে বলেই তারাও এই ধরনের কাজে বেশি জড়িয়ে পড়ছে। সেটা শিক্ষার্থীদের কোড অফ কন্ডাক্ট শেখানো হোক বা একাডেমিক কাউন্সিলে বিষয়টা তোলা হোক, এই দায়িত্বটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই দায়িত্ব নিতে হবে। দরকার হলে পুরো প্রশাসনকে পুনরায় ঢেলে সাজাতে হবে, কারণ বর্তমানে আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে এই প্রশাসন ব্যর্থ। বর্তমান প্রশাসন কোনোভাবেই এই মবের সংস্কৃতিকে কন্ট্রোল করতে পারছে না। এবং একই সাথে যতগুলো রাজনৈতিক সংগঠন আছে, প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের সিনিয়র লিডারশিপদের দায়িত্ব নিয়ে তাদের কোড অফ কন্ডাক্ট তৈরি করতে হবে এবং সেই অনুযায়ী তাদের দলকে পরিচালনা করতে হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি সবসময় যে ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো উপস্থাপন করবে। ধন্যবাদ।